স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মরছিলে। সাথে আছে আমি শামীম জাহেদ। গত এক বছরে প্রায় 196টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং এর ফলে 1 লাখের মতো শ্রমিক বেকার হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। এই জন্য নিরাপত্তা ইস্যুর চেয়ে রাজনৈতিক অস্থিরতার সময় বিদেশি ক্রেতাদের মুখ ফিরিয়ে নেওয়াকেই বড় কারণ বলছে সংগঠনটি। তবে বন্ধ কারখানায় শ্রমিকরা বলছে বেতন এবং তারা ক্ষতিপূরণ পাচ্ছেন না। আজ আমাদের আলোচনার বিষয় বন্ধ পোশাক কারখানা। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমইএর সহসভাপতি শহীদুল আজিম এবং অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি এর ব্যবস্থাপনা পরিচালক এম রবিন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। এমনিতেই রানা প্লাজা বিপর্যয়ের পর পোশাক কারখানার নিরাপত্তা ইস্যুতে কঠোর বিদেশি ক্রেতারা। এর সাথে যোগ হয়েছিল রাজনৈতিক অস্থিরতা। সময়মতো পণ্য না পেয়ে অনেক ক্রেতাই তাই পাড়ি জমান অন্যত্র। এর ফলে কাজের অভাবে বন্ধ হয়ে গেছে 200-র মতো ছোট কারখানা। শ্রমিক নেতাদের অভিযোগ, কোনো নোটিশ না দিয়ে কারখানা বন্ধ করে দেয়া হচ্ছে। এতে শ্রমিকদের মিলছে না বেতন ভাতা কিংবা ক্ষতিপূরণ। ইতিমধ্যে প্রায় আমাদের সংগঠনের তালিকাভুক্ত 10,000 শ্রমিক এখনকার কর্মহীন, বেকার এবং ক্ষতিপূরণ দেওয়া পাচ্ছে না। হঠাৎ একটার পর একটা ফ্যাক্টরি বন্ধ করে দেন, তাহলে শ্রমিকরা কোথায় যাবে? শ্রমিকরা তো এফেক্টেড হবে। বিজিএমইএ বলছে রানা প্লাজা বিপর্যয়ের পর নিরাপত্তা ইস্যুতে 20টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। তবে বাকি 176টি কারখানা বন্ধ হয়েছে রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে। যে অনেকগুলো ফ্যাক্টরি কমপ্লায়েন্ট মিট করতে পারছে না এবং অনেকগুলো ফ্যাক্টরি শেয়ার বিল্ডিংয়ে আছে, বায়ার অর্ডার দিচ্ছে না, এটা একটা কারণ। রাজনৈতিক অস্থিরতা সবচেয়ে বড় কারণ। সে সময় অনেকগুলো বায়ার বিদেশে তাদের অর্ডার নিয়ে চলে গেছে 35 থেকে 40%, এবং যদিও তারা ইদানিং কিছু কিছু দেখা যাচ্ছে ব্যাক করছে, যে সে এটা 6 মাসের গ্যাপ সৃষ্টি হয়ে গেছিল, ফ্যাক্টরিগুলো কাজ ছিল না। তবে আসার কথা হলো বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছে। এখন নিরাপত্তা ইস্যু ছাড়া কারখানা বন্ধের কোনো আশঙ্কা নেই বলছে বিজিএমইএ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শহীদুল আজিম, জনাব এম রবিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? জি ভালো, আপনার ধন্যবাদ। আমরা ভালো আছি। জনাব আজিম, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করি। আমাদের প্রতিবেদন দেখানো হলো যেখানে বলা হচ্ছে শ্রমিক নেতারা বলছেন যে যেসব পোশাক কারখানা বন্ধ হচ্ছে সেখানে শ্রমিকরা তাদের ক্ষতিপূরণ, ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছে না। একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আসলে বেতন নিশ্চয়ই একটা 3 মাসের একটা বেতন দিয়ে ফেলতে হয়, এরপরে কি আর কোনো কাজ থাকবে? আপনাকে ধন্যবাদ। ব্যাপারটা হলো কি, আপনি এখন আমি প্রতিবেদনে দেখলাম যে 176টা কারখানা যে বন্ধ হলো, আর 176টা হলো এটা অ্যাকর্ড অ্যালায়েন্সের বাইরে। আচ্ছা, রাজনৈতিক গোলযোগের কারণে, ব্যবসা কমের কারণে যেটা বন্ধ হয়েছে। এটা অ্যাকর্ড অ্যালায়েন্সের জন্য হয়নি, এটা অ্যাকর্ড অ্যালায়েন্সের জন্য আমাদের 20টি ফ্যাক্টরি বন্ধ আছে। 176টা বিভিন্ন কারণে হয়েছে, যেমন রাজনৈতিক অস্থিরতা, বায়ার অর্ডার দেয়, কমপ্লেন্ট ইস্যু, নানা ইস্যুতে। তো সেখানে কাকা একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে ফ্যাক্টরিতে আমরা যদি 20টা যে ফ্যাক্টরি বন্ধ হলো অ্যাকর্ড অ্যালায়েন্সের, ওখানে রেমেডিয়েশন প্ল্যান থাকে একটা, যে ফ্যাক্টরিটা আমাদের 2-3 মাসের ভিতরে ঠিক করতে হবে। সেই সময়কালে তখন কি করতে হয়, যে এই কাজগুলো যে ওয়ার্কার কি করে, ওয়ার্কারকে কিছু কিছু মহল একটু উস্কানি দেয় যে না, সব টাকা পয়সা একবার নিয়ে আসো। আমার জিনিসটা ঠিক হবে না। এটা ব্যাপারটা হলো নাকি লে অফ বলবো, লে অফ টেবিল। আমার কথা হলো যে একটা ফ্যাক্টরি কাজ চলতেছে, মনে করেন যেটা 15 মাসের কাজ চলবে, এখানে আপনি মাসে মাসে সেই যে বেতনটা নেয়, হ্যাঁ, তাহলে ওর চাকরিটাও থাকলো এবং সে 3 মাস পরে ফ্যাক্টরি যখন রেডি হয়ে গেল আবার চাকরি জয়েন করে কাজ শুরু করতে পারবে। আমি একটা আপনাকে উদাহরণ দিই। কিছুদিন আগে টিউনিক গার্মেন্ট, একটা ঢাকায় একটা বিল্ডিং এ 3টা ফ্যাক্টরি ছিল। টিউনিক গার্মেন্টে 1600 ওয়ার্কার ছিল। ওদের আরেকটা ফ্যাক্টরি ছিল আশুলিয়া। ওরা কি করলো, 80% ওয়ার্কারকে ওরা বাসে করে, নিজস্ব 20টা বাসে করে নাইট শিফট চালু করলো আশুলিয়া। ওদের ব্যবসাও চললো, ওয়ার্কারদের মনে করেন চাকরিও থাকলো, হ্যাঁ, ওরা নিয়ে গেল, আসা যাওয়া করো। কিন্তু কিছু কিছু শ্রমিক নেতা মনে করেন 20 ভাগ শ্রমিককে যেতে দেয়নি। কারণটা হলো যে না, তোমরা একবার টাকা পয়সা সব নিয়ে আসো, ফ্যাক্টরি কখন খুলে না খুলে ঠিক নাই। মানে এই জিনিসগুলো করলে কি হয়, ওয়ার্কাররা এখন আমাদের কিন্তু চাকরির ব্যাপারে আমাদের সবাই কিন্তু কস্ট কাটিংয়ে আছে, হ্যাঁ। হঠাৎ করে বেতন, আমাদের ন্যূনতম মজুরি বেড়ে যাওয়া, কমপ্লায়েন্ট ইস্যু, অস্থির গার্মেন্টে অস্থির গভর্নমেন্ট, আমার রাজনৈতিক অস্থিরতা, সব কিছু মিলিয়ে আমরা খুব বিপর্যয় অবস্থায় আছি। এখন কেউ নতুন চাকরি দিচ্ছে না। সেই ওয়ার্কারগুলো যে চাকরি একবার চলে যায়, তাহলে কিন্তু চাকরি ফেরত পাওয়া বহুত মুশকিল। আমার মনে হয় কোনো রেমিডিয়েশন প্ল্যানে, ওই আমার অ্যানালাইসিস রমেশ সাহেব আছে, ওনারা এটা বলবেন যে প্রতি মাসে মাসে যদি বেতনটা আমরা দিই, মাস শেষে বেতনের টাকা নিয়ে যাবে, আবার কাজ করলো,
ফ্যাক্টরি রেডি হয়ে গেলে আবার চলে আসলো। জনাব রবিন, জনাব আজিম বলছিলেন যে উনি একটা উদাহরণ দিলেন একটি গার্মেন্টসের কথা, টিউলিপ গার্মেন্টসের কথা, যেটা পরে আবার শ্রমিকদের এভাবে কর্মসংস্থান করা হয়েছে। যে 17টা বা 20টি গার্মেন্টস ফ্যাক্টরি নিরাপত্তার কারণে এবং অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের ইন্সপেকশনের পরে বন্ধ হলো, এইখানে তাদের ঠিক রোডম্যাপটা কি? তারা কেন কখন বন্ধ হলো এবং কদিনের মধ্যে করবে, এই ধরনের একটা রোডম্যাপ তৈরি করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে জাহিদি ভাই। প্রথম সমস্যার যেটা হলো যে বন্ধের সিদ্ধান্ত কিন্তু সরকার কর্তৃক গৃহীত। এটা সাময়িক অথবা স্থায়ীভাবে বন্ধ হয়েছে কিনা সেটা সরকারের ইন্সপেক্টর জেনারেল শ্রম মন্ত্রণালয় তিনিই ভালো বলতে পারবেন, কারণ তিনি রিভিউ প্যানেলের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্তটা নিয়ে থাকেন। তারা দেখেছেন যে ইন্সপেকশন করে দেখেছেন যে এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ বিবেচনায় তারা বন্ধ করার ঘোষণা দিয়েছেন। যেগুলো অস্থায়ীভাবে বন্ধ হয়েছে সেগুলো রেমিডিয়েশন প্ল্যান রেট্রোফিটিং করে সেটাকে পুনর্চালু করা, এই সব কিছু এক্সারসাইজ আমরা জয়েন্টলি একসাথে করতে পারি মালিক পক্ষের সাথে বসে। এখন কিছু ফ্যাক্টরি যেগুলো বিশেষ ঝুঁকিপূর্ণ এবং যেগুলো ভাড়া বিল্ডিংয়ে এবং যেগুলো বিয়ন্ড রেকটিফিকেশন বা যে এখানে বাড়ির মালিক এটা রেট্রোফিটিং করতে রাজি নন, বিশাল ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, সেখানে আমাদের বিশেষ করে কয়টা যেটা আপনি যে 20টা আমাদের জানা মতে যে 3টা আমাদের বন্ধ হয়েছে আমাদের উদ্যোগে অ্যালায়েন্সের পক্ষ থেকে, আমাদের সুপারিশের ভিত্তিতে সরকার বন্ধ করেছে, সে 3টাই রিপেয়ারের যোগ্য নয় এবং 3টাই ভাড়া। সেক্ষেত্রে এইখানে যতজন শ্রমিক কাজ করতো তারা তাহলে পার্মানেন্টলি তাদের চাকরি হারালো? না, যেটা আজিম ভাই বলেছেন আমিও একমত যে এই সব ফ্যাক্টরি মালিকদেরই কিন্তু ভিন্ন আরো অন্য কারখানা আছে এবং তিনি অনেকেই এর মধ্যে সদিচ্ছায় তারা অন্য কারখানাও তো সেখানেও তো এমন তো না সেখানে লোকের অভাব ছিল তা তো না, সবগুলোকে লোকগুলোকে আবার এখন আরেক জায়গায় অ্যাকোমোডেট করা সম্ভব? সব না হলেও বেশিরভাগই করা সম্ভব, বেশিরভাগই করা সম্ভব এবং কিছু ক্যাটাগরির চাহিদা কিন্তু আমাদের কারখানাগুলোতে সবসময় ঘাটতি ছিল, বিশেষ করে অপারেটরের ঘাটতি সবসময় ছিল 10 থেকে 20%-এর মতো। এই অপারেটরকে সবসময় রিলোকেট করা সম্ভব। আমরা বলতে পারি সবগুলো গার্মেন্টস ফ্যাক্টরি তার ফুল ক্যাপাসিটিতে কাজ করছে না, আবার এটা তো শুনছি যে অর্ডার নাই। না, ক্যাপাসিটি কাজ করছে না এরকম না, হ্যাঁ অর্ডার খুবই কম এবং আমরা যে আশা করেছিলাম যে ন্যূনতম মজুরি বেড়ে যাওয়ার পরে বায়াররা আমাদের এখানে কম্পারেটিভ ইস্যুতে অর্ডার বেড়ে যাবে, প্রাইস বেড়ে যাবে, কিন্তু সেটা একেবারে নেতিবাচক। আচ্ছা, আপনি কোনো সরাসরি কোনো সুফল পাননি এখন পর্যন্ত? কোনো সুফল আমরা এখন পর্যন্ত পাইনি, বরঞ্চ আমাদের অনেক মালিকরা আক্ষেপ করছে। গতকাল আমাকে কয়েকটা মালিক বলেছিলেন গত সিজনের চেয়ে প্রাইস কম অফার দিচ্ছে, অথচ আমরা এখানে 76% আমি আপনাদের পরে আসবো এই বিষয়টা আলাপ করতে, কেন মূল্য বাড়ছে না, পণ্যের মূল্য বাড়ছে না। জনাব রবিন, আপনি কি বলবেন যে প্রতিষ্ঠানগুলোকে আপনারা সাময়িকভাবে বন্ধ করে কথা সুপারিশ করা হয়েছে সেগুলোর আসলে রোডম্যাপ কি? তাদেরকে কতদিন টাইম লাইন দেওয়া হয়েছে, তারা কতদিন পর ফিরে আসতে পারবে এবং সেই ক্ষেত্রে দুই একটা সাকসেস স্টোরি কি আছে নাকি তারা নতুন হয়ে? না, আসলে আমাদের 3টাই ছিল ভাড়া বিল্ডিংয়ে, আর সেখানে আমাদের কথোপকথন হয়েছে তো কারখানার মালিকের সাথে। কারখানার মালিককে বাড়ির মালিকের সাথে বসে একটা সমঝোতায় আসতে হবে যে বাড়ির মালিক ওই কারখানার ওই ভবনটা নিরাপত্তা ঝুঁকিটা দূর করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে আগ্রহী কিনা। যদি তিনি আগ্রহী থাকেন সেখানে আমরা এগিয়ে আসতে পারি, সহায়তার হাত বাড়াতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে ভবন মালিকরা এগুলোর ব্যাপারে উদাসীন। তো ফলে বিল্ডিংগুলো তো বোধহয় ফ্যাক্টরি উপযোগী করে বানানো হয়, পারপাসফুল বিল্ডিং, যার কারণেই সমস্যাটা বেশি। এবং এই ক্ষেত্রে যেসব মালিক আছেন তারা তাদের যেসব শ্রমিক তাদেরকে ন্যায্য পয়সা দিয়ে দিয়েছেন? ন্যায্য মানে শ্রম আইনের আলোকে যদি দেওয়ার প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা দেয়া সম্ভব হয়নি, কারণ আপনারা বুঝেন যে একটা কারখানা বন্ধ হয়ে গেলে ওনার শিপমেন্টের বিপরীতেই তো উনি তাদের বেতন ভাতার পরিশোধের অবকাশ থাকে, সেটা যখন বন্ধ হয়ে যায় তার পক্ষে এটা কষ্টকর বা দুরূহ ব্যাপার, সেটাকে মাথায় রেখে কিন্তু আমরাও। তাহলে তো শ্রমিকরা যে অভিযোগ করছেন তারা সত্যি, এটা যদি পুরোপুরি তাদেরকে টার্মিনেশন বেনিফিট দিতে হয় এবং তাদের সার্ভিস বেনিফিট এবং আনুষঙ্গিক যা কিছু দেনা পাওনা পুরোপুরি সব জায়গায় সবসময় হয়তো বা দেওয়া সম্ভব হচ্ছে না। ধন্যবাদ জনাব রবিন। আমি ফিরার পর জনাব আজিম আপনার কাছে, আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার সময় হলো, একটি বিরতিতে যাবার, ফিরতে শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মফিজ। আজ আমরা আলোচনা করছি বন্ধ পোশাক কারখানা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং বাংলাদেশ অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির ব্যবস্থাপনা পরিচালক এম রবিন। জনাব রবিন এবং জনাব শহীদুল আজিম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আজিম, বিরুদ্ধে যাবার আগে কথা বলছিলাম, যেখানে জনাব রবিন বলছিলেন যে বেশ কিছু কারখানা যেখানে বন্ধ হয়েছে সেখানে শ্রম আইন অনুযায়ী হয়তো করা সম্ভব হয়নি। তাহলে যে অভিযোগটা করা হয়েছিল আমাদের প্রতিবেদনে, যেখানে শ্রমিক নেতারা বলছেন যে অনেক শ্রমিককে ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তা তো ঠিকই। এখানে একটা প্রবলেমটা আপনাকে বলি যে অ্যাকর্ড অ্যালায়েন্স তাদের কিন্তু একটা এমইউ যেটা করা হয়েছিল আচ্ছা। আর্টিকেল 22 এবং আর্টিকেল 13 এই দুটোর মধ্যে ছিল যে রেমেডিয়েশনের জন্য অ্যাকর্ড বা অ্যালায়েন্স ফ্যাক্টরিকে একটা টাকা দিবে আচ্ছা, যে মেরামত করার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ইন মিন টাইম যে ওয়ার্কারগুলো কর্মচ্যুত হবে বা কাজ থাকবে না তাদেরকে ওয়ার্কারগুলো জীবন জীবিকার জন্য পয়সা দিবে আর কি 3 মাসের জন্য বা 2 হ্যাঁ মাসের definitely, জন্য। সারা বছর ধরে যেটা অ্যালায়েন্স হয়তো 1 মাসে দিচ্ছে, 1 মাস ফ্যাক্টরি ওনার দিচ্ছে, 1 মাস অ্যালায়েন্স দিচ্ছে, কিন্তু অ্যাকর্ড এখনো দিচ্ছে না। এ নিয়ে অ্যাকর্ডের সঙ্গে আমরা কথা বলছি বারেবারেই। আর একটা ব্যাপার হলো, আমরা যখন এই অ্যাকর্ড অ্যালায়েন্সের সৃষ্টি হলো তখন শোনা গেল যে অ্যাকর্ড অ্যালায়েন্স $100 মিলিয়ন ফান্ড রেজ করছে ইত্যাদি, কিন্তু ইনফ্যাক্ট এখন পর্যন্ত কিন্তু আমরা $1 দেখিনি চোখে। বলা হয়েছে যে এবং এখানে 17 রবি সাহেব আছেন, ওর সামনে আমি বলি ফ্যাক্টরি রেমিডিয়েশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন যে আমাদের দেশে প্রায় 40% ফ্যাক্টরি হলো শেয়ার বিল্ডিং এ। শেয়ার বিল্ডিং, রাইট। শেয়ার বিল্ডিং এ যদি রিলোকেট করতে হয় অনেক তাহলে এটা অনেক huge ব্যয়বহুল investment ব্যাপার, হয়, ব্যয়বহুল ব্যাপার। সেখানে যদি অ্যালায়েন্স বা অ্যাকর্ডে একটা ফান্ড থাকে, কেন ওই ভেন্ডারে কিন্তু ওনারা কাজ করাচ্ছেন প্রায় 20-25 বছর ধরে। ওনারা যদি কোনো ভালো জায়গায় যাবেন ওনারা তো প্রকৃতপক্ষে উপকৃত হবেন। উপকৃত হবেন। তো এই হিসেবে ওনারা, আমরা কিন্তু কাজ কোনো ডোনেশন চাই না, আমরা লোন চাই, সফট লোন উইথ লো ইন্টারেস্ট। আচ্ছা, যেটা আমাদের, আপনি জানেন আমাদের দেশে প্রায় 18-20% লোন, এই ইন্টারেস্ট দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি না। যদি আমরা অ্যাকর্ড অ্যালায়েন্স থেকে একটা সফট লোন পাই লো ইন্টারেস্টে, সেটা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। জনাব রবিন, জনাব আজিম যে বলছেন, অভিযোগ করছেন যে পর্যাপ্ত ফান্ড টাকা আপনাদের কাছে সাহায্য পাচ্ছেন না, আপনার মতামত কি? ধন্যবাদ। আজিম ভাইয়ের কাছে বিনীত ক্ষমা চেয়ে বলতে চাচ্ছি যে উনি যেটা বলছেন যে $100 মিলিয়ন প্রমিস করা হয়েছে, কিন্তু আমরা $1 চোখে দেখিনি। আসলে ডলার জিনিসটা চোখে দেখার বিষয় নয়। খুব সংক্ষেপে যদি বলি, কারখানার যে পরিদর্শনগুলো হচ্ছে এই ব্যয়ভারটা কে বহন করছে, কোথা থেকে ডলারগুলো আসছে? একটা কারখানার একদিনের পরিদর্শন ব্যয় $12,000 উপরে, এবং এই দুইটা উদ্যোগ অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের প্রায় 2,500 ফ্যাক্টরি পরিদর্শন করতে হবে। আচ্ছা, এই পয়সাগুলো কোথা থেকে আসছে? আমরা তো কারখানার মালিকদেরকে এই ব্যয়ভার বহনের জন্য বলছি না। ফাইন। এর বাইরেও হ্যাঁ, শ্রমিকদের ফায়ার সেফটি অ্যাওয়ারনেসের উপরে আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি এই ব্যয়ভার আমরা বহন করছি। আচ্ছা, আমাদের ন্যাশনাল ট্রাইপেটেড প্ল্যান অফ অ্যাকশন, যেটা সাপোর্ট করার অঙ্গীকার নিয়ে এই দুটো উদ্যোগ এগিয়ে এসছে, সেখানেও আমরা হটলাইনের কথা বলছি। সেই হটলাইন স্ট্যাবলিশমেন্টের যাতে শ্রমিকদের কথা শোনা যায়, তাদের কনসার্নগুলো শেয়ার করা যায়, সেই হটলাইনের এক্সপেন্স কে দিচ্ছে? So, এই জায়গাগুলোতেই ডলারগুলো খরচ হচ্ছে, যেটা ভিজিবল না। কিন্তু মূল যে কথাটা বলা হচ্ছে যে একজন শ্রমিক যখন তার চাকরি হারাবে তখন শ্রম আইন অনুযায়ী 3 মাসে তার তো বেতন তো লাগবে, সেই পয়সা তো এনশিওর করতে হবে। মূল কাজটা যদি আমরা এনশিওর করতে না পারি, বাকিগুলো কি অন্য সাফল্যতাকে ম্লান করে দেবে না? আমি আপনার সাথে পুরোপুরি একমত, কিন্তু আমরা কি এটা ভেবে দেখেছি যে মূল জায়গাটা হলো যে কোনো শ্রমিক কর্মচারীকে যে কোনো কারণে যদি চাকরিচ্যুত হতে হয় বা করতে হয়, এর দেনাপাওনা বুঝে দেওয়ার মূল দায়িত্বটা কিন্তু নিয়োগকারী কর্মকর্তা, নিয়োগকারী প্রতিষ্ঠানের। আমরা সাহায্যের হাত বাড়িয়েছি অ্যাজ এ গুড জেস্টার, যেহেতু আমরা এটাকে মনে করছি শেয়ার্ড রেসপন্সিবিলিটি। তাই আমরা মনে করি যে যদি মালিকপক্ষ 1 মাসের জন্য এগিয়ে আসেন, আমরা 1 মাস যেতে তৈরি। জনাব আজিম, 2 মাস দিলে আমরা 2 মাস দিতে তৈরি। জনাব আজিম, ওনার কাছে যথেষ্ট যুক্তিসঙ্গত আছে যে কোনো কারণে ফ্যাক্টরি বন্ধ হতে পারে, এবং সেক্ষেত্রে বন্ধ করতে হলে শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়ার দায়িত্ব আসলে মালিকদেরই। আপনি একটা ফ্যাক্টরি হঠাৎ করে বন্ধ করে দিলে ফ্যাক্টরি কিন্তু 3 মাস 4 মাসে পয়সা দিতে হয়। বাংলাদেশে এখনো ফ্যাক্টরি মালিক নেই যে 3 মাসে অ্যাডভান্স টাকা নিয়ে বসে আছে, কালকে ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, কালকে 3 মাসে বেতন দিয়ে দিলাম। এটা আমাদের কারোর কোনো এই অবস্থায় নেই আমরা। এখন একটা ব্যাপার হলো যে জীবন এবং জীবিকা দুটোই নিরাপত্তা থাকতে হবে। দে আর ওয়ার্কিং ফর মানুষের সেফগার্ড, সেফটি ফর ওয়ার্কার, ওয়ার্ক প্লেস, ঠিক আছে, ফাইন। এটা আগে আমাদের এটাই হওয়া উচিত প্রথমে, সেই সঙ্গে জীবনের নিরাপত্তা,
ওরা যে চাকরিতে চলে যাচ্ছে সেটাও বিবেচনা করা উচিত। ওনারা বলছেন যে $100 মিলিয়ন ওনারা ইন্সপেকশনে খরচ করছেন, ইট উইল নট হেল্প আওয়ার ওয়ার্কার, ওর মালিক কারোই হেল্প করছে না, ওনাদের খরচ ওনারা করছেন। কিন্তু ওনারা যদি সেই সঙ্গে আমরা বলছিলাম ওই সেগুলো দেশে অনেকগুলো ফান্ড থাকে আনইউটিলাইজ পড়ে থাকে, ওখান থেকে আমাদের কিছু ফান্ড দেওয়া যেতে পারে, যেটা আমরা কোনো অর্ডার দিয়ে বা আমরা সমন্বয় করে দিব। আমরা কোনো বাড়ি আমরা ডোনেশন চাই না, কোনো উপায়ে ডোনেশন চাই না, আমরা সফট লোন চাই। জনাব রবিন, সফট লোন দেওয়ার দায়িত্ব নিশ্চয়ই অ্যালায়েন্স ব্যাকওয়ার্ডের নয়, সে আপনারা নিশ্চয়ই কথা বলবেন নিশ্চয়ই ব্র্যান্ডের সাথে। আপনারা কি কখনো এই যারা ক্রেতা বিদেশি বায়ার আছে তাদের সাথে কি এই বিষয়ে কখনো কথা বলছেন কিনা? এবং আরেকটা বিষয় যেটা উনি বলছিলেন যে পণ্যের দাম বাড়ছে না, পোশাকের দাম বাড়ছে না, এইখানে কি আপনাদের কিছু করার আছে? দুইটা অংশ। প্রথম অংশটা হলো যে সফট টার্ম লোন, ডেফিনেটলি আমরা কমিটেড যে সফট টার্ম লোন লাইন আপ করে দেওয়া ফর রেমিডিয়েশন আমাদের দায়িত্ব। আর এর বাইরেও আপনি যে দেখা যাচ্ছে না বা আমরা এগিয়ে আসছি না, এই ব্যয়ভারটা শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যয়ভারটা এককভাবে মালিকের পক্ষে নেওয়া সম্ভব নয়, যার জন্য ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড নামে $5 মিলিয়ন আমরা সংখ্যায় বলি, ওনারা সংখ্যাটা ধরে রেখে পরে ধরেন যে কোথায় সে টাকা। আমরা RSI ফ্যাক্টরি বন্ধ করেছি চট্টগ্রামে, মালিক 1 মাস দিয়েছেন, আমরা 1 মাসের বেতন দিয়ে দিয়েছি। আজকে যদি মালিক 2 মাস বেতন দিতে তৈরি থাকেন, আমরাও 2 মাস দিতে তৈরি আছি। আমরা বলি শেয়ার রেসপন্সিবিলিটি 50-50, আপনি অর্ধেক দেন, অর্ধেক আমরা এগিয়ে আসবো, আপনি অর্ধেক এগিয়ে আসেন, আমি অর্ধেক এগিয়ে যাব। এইটা হলো আমাদের অবস্থান অ্যাজ অন টুডে। আর সফট টার্ম লোনের ব্যাপারেও আমরা যে $100 মিলিয়ন কথা বলেছি ফর রেমিডিয়েশন, বেশ কিছু ব্র্যান্ড অলরেডি তাদের স্ট্র্যাটেজিক পার্টনার যারা আছেন যুগ যুগ ধরে যারা তাদের সাপ্লাই করছেন তাদেরকে এগিয়ে এসছেন, এবং 7টা ফ্যাক্টরি ওনারকে সফট টার্ম লোন দেওয়া হয়েছে। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে IFC-কে রাজি করিয়েছি SME লোন, যেটা তারা প্যাকেজ অফার করেছিল 90 ডেজের। আমরা বলেছি 90 ডেজ ইজ টু টাফ এ টাইম, একজন মালিকের পক্ষে 90 দিনের মধ্যে এই লোন পরিশোধ সম্ভব নয়। আমরা এটাকে টেনে বাড়িয়ে 1 বছর থেকে নিয়ে 2 বছর করার চেষ্টায় আছি। আজিম, এই বিদেশি বায়ারদের কাছ থেকে কি ধরনের সাহায্য? আমি প্রথমে রবি সাহেবকে অভিনন্দন জানাই, যে কথাটা বললেন যে ওনারা আমাদের সঙ্গে শেয়ার করছেন, একমাত্র অ্যালায়েন্সই করছে, এই জন্য আমাদের কৃতজ্ঞতা জানাই ওনাদের। করছে না ওনারা করছেন, অ্যাকর্ড করছে না, এখন মোটেই করছে না। তো ওনারা সবসময় আমাদের সঙ্গে ওনাদের দেশের প্রেক্ষাপটটা ওনারা বুঝেন, এই সেই হিসেবে আমার সঙ্গে আমরা জয়েন্টলি কাজ করি, আমরা খুব কমফোর্টেবল ফিল করি। বায়ারদের ব্যাপারে কেমন সাহায্য পাচ্ছেন? বায়াররা আমি আপনাকে বললাম যে আমরা আশা করেছিলাম যে ন্যূনতম মজুরি যেটা আমরা বাড়ালাম 76%, বায়াররা প্রাইস বাড়িয়ে দেবে, বরঞ্চ এক্সিস্টিং প্রাইস যাচ্ছিল গত বছর যে প্রাইস ছিল তার চেয়ে কমে গেছে। ঠিক আছে, আমরা আশা করব নিশ্চয়ই সেটা বাড়বে এবং সেই নেগোসিয়েশন ক্যাপাসিটি নিশ্চয়ই আপনাদের বাড়াতে পারবেন। ধন্যবাদ জনাব আজিম, ধন্যবাদ জনাব রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় আসার জন্য। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমাদের আবার কথা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।